আপনারা, শুনব এবং শোনাব আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। একেবি টক শোতে আপনাদের সবাইকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে একেবি টক অনুষ্ঠানে আমরা বিশেষ বিষয় নিয়ে আলাপচারিতায় থাকি এবং বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে আমরা সেই আলাপচারিতায় থাকি। আমরা বিভিন্ন তথ্য, বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদের কাছ থেকেও আমরা মতামত জানতে চাই। আজকে এমনই একটা বিষয় নিয়ে আমরা এই একেবি টক অনুষ্ঠানে আমরা রয়েছি। সে বিষয়টা হচ্ছে চারিদিকের এখন যেটা রয়েছে, যে অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত চর্চিত যে বিষয়টি, সেটা হচ্ছে যুদ্ধ। সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত তথ্য তুলে ধরব বর্তমান সময়ে। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মধ্যে এই বিষয়ে কথা বলতে এসছেন রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব মানস পাল মহাশয়। আপনাকে একেবি টক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যেটা আমরা বলছিলাম যে যুদ্ধ, আমরা ত্রিপুরাবাসী হিসেবে যুদ্ধের সংজ্ঞাটা যেটা ছিল আমাদের মধ্যে, সেটা ৭১-এর যুদ্ধ যেটা ছিল। ৭১-এর যুদ্ধটা আমরা যেরকমভাবে দেখেছি, আজকে 2025-এ এসে আরেকটি যুদ্ধকালীন তৎপরতায় আমরা সব লক্ষ্য করেছি। ঠিক যুদ্ধ না বললেও এটাকে সংঘর্ষ বলা হচ্ছে। পেহেলগাঁওয়ের ঘটনা থেকে সেই যুদ্ধাংদেহী মনোভাবে আমরা সবাই ছিলাম, সরকার, বেসরকারি, সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে। আজ হঠাৎ করে এই সংঘর্ষ বিরতির কথাটা আসাতে চারদিকে চর্চাটা আরও বেড়ে গেছে। এই গোটা বিষয়টা আপনার পর্যবেক্ষণে কি বলছে? হ্যাঁ, এটা ঠিক। সারা ভারতবর্ষেই মানে সমস্ত শ্রেণীর লোকদের মধ্যেই এই একটা প্রশ্ন জাগছে, হঠাৎ করে কেন এই সংঘর্ষ থামিয়ে দেওয়া হলো। তার সঙ্গে আবার একটু রাজনৈতিক এলিমেন্ট যদি আমি অ্যাড করি, তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন এই বিষয়ে কথা বলে মধ্যস্থতা করেছেন বলে উনি টুইট করেছেন, এই জিনিসগুলো ঢুকছে। তো কী হয়েছে, প্রথমেই বুঝতে হবে যে আমাদের ইন্ডিয়ান যে মানসিকভাবে একটা ছিল, প্রস্তুতি ছিল যে এবার পাকিস্তানকে একদম তছনছ করে, পারলে ওকে মানে ভেঙে চুরে বালুচিস্তানকে আলাদা করে দাও, দখল করে নাও, ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো ভেঙে টুকরো টুকরো করে দাও, যাতে পাকিস্তান আর মাথা তুলে না দাঁড়াতে পারে, আর এই ধরনের টেরর অ্যাসেটসগুলোকে কাজে না লাগাতে পারে। এটা মানসিকভাবে সবাই প্রস্তুত ছিল এবং ধরেই নেওয়া হয়েছিল যে এরকম কিছু একটা হচ্ছে। এইগুলিকে আরও বেশি ফোমেন্ট করেছে, যে সময় যুদ্ধ লেগে গেছে তখন ফোমেন্ট করেছে কিছু দিল্লির টিভি চ্যানেলসগুলো, কিছুটা ভুলভাল তথ্য, আনভেরিফাইড ইনফরমেশন দিয়ে লাফিয়ে চেল্লাচিল্লি করে ওরা এটাকে আরও বেশি একটা হাইপ তৈরি করে দিয়েছে অল ওভার ইন্ডিয়াতে। তো এটা সাইকোলজিক্যাল ইফেক্ট তো রয়েই গেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। সবাই মনে মনে যা চাইতো, এবার টিভি চ্যানেলসগুলো এই কাজটা আরও বাড়িয়ে একটা লেভেলে নিয়ে গেছে। তখন হঠাৎ করে এখন ব্যাপারটা হচ্ছে কি, এইসব পাবলিক সেন্টিমেন্ট বা ফেসবুক সেন্টিমেন্ট, আর ফর দ্যাট ম্যাটার এইসব চ্যানেলসগুলো, টিভি চ্যানেলসগুলোর হাইপার অ্যাকশন, থিয়েট্রিক্স, মেলোড্রামাটিক এইসব ব্যাপারে তো আর যুদ্ধ করা হয় না, নিয়ন্ত্রিত হয় না। যুদ্ধ করার পেছনে অনেক অনেক কারণ থাকে, অনেক, যেহেতু দুটো দেশের মধ্যে যুদ্ধ, সমস্ত বিশ্বেরই একটা থাকে। তো ন্যাচারালি হঠাৎ করে যুদ্ধ থামিয়ে দেওয়ার পর ভারতবর্ষের মানুষ যেন এটা ঠিক মেনে নিতে পারছেন না, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে যে দু তিনটেভাবে এটাকে বিশ্লেষণ করা যায়। এক হলো আমরা কি চেয়েছিলাম, আমরা কি পেয়েছি, তারপর আমরা কেন এটা বিরতি দিলাম। এটা দুটো ভাগ। তো আমরা কি চেয়েছিলাম এবার, তুমি 1971-এর কথা বলেছো। 1971-এর সঙ্গে ফান্ডামেন্টালি ডিফারেন্ট আমাদের এইবারের সংঘর্ষ। 1971-এ ছিল একটা অল আউট ওয়ার, যুদ্ধ ছিল, আমাদের টার্গেট ছিল বাংলাদেশকে লিবারেট করার। এখানে ইনফ্যান্ট্রি, আর্টিলারি, এয়ারফোর্স, নেভি, অল ডিফেন্সের যত উইংস আছে সবগুলো এটার মধ্যে জড়িয়ে ছিল। মুক্তিযোদ্ধারা ছিল, সাধারণ মানুষও যুদ্ধ করেছে বিভিন্নভাবে, ভারতীয়রাও করেছে, ভারতীয় অনেক সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছে।
তো দ্যাট ওয়াজ অলটুগেদার ডিফারেন্ট স্টোরি, ইট ওয়াজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট। আর এবার আমাদের টার্গেট ছিল অল আউট যুদ্ধ নয়, আমাদের ছিল প্রেসিশন স্ট্রাইক এবং মানে ওই টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচারগুলোকে একটা নন এসক্যালেটরি ইসেতে, যে আমার টার্গেট হলো আমি ওই যে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ধ্বংস করে দেবো। যে আমার জানা আছে, ইন্টেলিজেন্স সোর্সে আমার জানা আছে কোথায় কী আছে, এই টেরর ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আমি ধ্বংস করব। এবার যখন যুদ্ধ হয় তখন এটাই ছিল মূল কারণ, এটাকে বালুচিস্তানকে আলাদা করে দাও, পক দখল করে নেব এসব বলা হলো। এটা ওই ম্যান্ডেটে ছিল না, ওয়ার ম্যান্ডেটে ছিল না এটা। তো আমরা কি এটা পেরেছি? হ্যাঁ, আমরা পেরেছি। যতগুলো স্ট্রাইক হয়েছে মোটামুটি সবগুলি বা যে মেইন হেডকোয়ার্টার্স যেগুলো ল্যাটেরই হোক আর জেইএমেরই হোক, ওগুলোকে ধ্বংস করা হয়েছে। মোর দেন 100 হাই ভ্যালু টেরোরিস্টস ওয়ার এলিমিনেটেড, এগুলো করা হয়েছে। ব্যাস, এইবার কিছুক্ষণের জন্য ছিল যে এবার আর এসকেলেশন হবে না। আমি আমার টার্গেট এসে করেছি, আমি কোনো মিলিটারি ইনস্টলেশনে অ্যাটাক করিনি, আমি কোনো এয়ারফোর্স বেস অ্যাটাক করিনি, হ্যাঁ, আমি বা কোনো আমাদের ইনফ্যান্ট্রি ঢুকেনি, আর্টিলারি ফায়ারিং যা হয়েছে তা স্পেসিফিক প্রেসিশন অনুযায়ী হয়েছে, মোটামুটি মিসাইল অ্যাটাকস হয়েছে। আমাদের নেভিও যায়নি। টিভি চ্যানেলসগুলো বলেছিল করাচি ফরাচি ধ্বংস করে দিচ্ছে, এইসব বলছিল, কিন্তু এগুলো তো হয়নি। আমাদের ইনফ্যান্ট্রিও ঢুকেনি। তো আমাদের যা টার্গেট স্পেসিফিক এসেছিলো, এটা আমরা করেছি, অ্যাচিভ করে নিয়েছি, বাই অ্যান্ড লার্জ অ্যাচিভ করে নিয়েছি। আমরা টেরর ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা অবলিটারেট করে দিয়েছি। তারপর যা হলো, এবার পাকিস্তান রিটেলিয়েট করলো। পাকিস্তানকে রিটেলিয়েট করতে হয়েছে, তার ন্যাচারালি তার দেশের ভেতরে ঢুকে কেউ বা এরকম করেছে, তো তাকে তো ওখানকার যে সরকার আছেন বা মিলিটারি আছে তাদেরও তাদের মানুষের কাছে তো মুখটা রাখতে হয়। তারাও কিছু রিটেলিয়েশন করেছে, এটা করেছে, এই করেছে। কিন্তু যখন পাকিস্তান সিভিলিয়ান যে সেগুলো আছে এগুলোকে টার্গেট করেছে, তখন ইন্ডিয়া আবার রেসপন্সে গেছে, রিটেলিয়েশনে গেছে, ম্যাসিভ রিটেলিয়েশনে গেছে। এবার ম্যাসিভ রিটেলিয়েশনে গেছে। এবার কিন্তু এবারও টার্গেট স্পেসিফিক। এবার কি করেছে, এবার আগে ছিল টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচারগুলোকে অবলিটারেট করা, এলিমিনেট করা। এবার হলো যে তাদের যে এয়ারফোর্সের যে বেসগুলো আছে এগুলোকে টার্গেট করেছে, স্পেসিফিক্যালি ওগুলোকে টার্গেট করেছে, করে 11টার মতো এয়ারবেস নষ্ট করেছে। এর মধ্যে 8টি খুবই ইম্পর্ট্যান্ট এয়ারবেস নষ্ট করেছে। আর 8টার মধ্যে সম্ভবত, আমার ভুল হতে পারে, 5টাতে ছিল নিউক্লিয়ার যে ওয়ার হেডসগুলো থাকে, নিউক্লিয়ার মিসাইলসগুলো যে থাকে, এগুলো ছিল 5টা। তো এগুলোর রানওয়ে টানওয়েকেও ধ্বংস করে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে ধ্বংস করলো, তারপর কেন হঠাৎ করে এই যুদ্ধবিরতি? এখানে আবার একটু তালগুলো পাকিয়ে যাচ্ছে সমস্ত কিছু। হঠাৎ করে ট্রাম্প করে দিলেন একটা টুইট, কিন্তু তার পেছনের কারণটা কি, এটা আমার ধারণা থেকে বলছি, বা কিছু কিছু জায়গাতে নিউজ বেরিয়েছেও, তার থেকেও আমি সোর্স নিয়েছি। তা নিয়ে আমি যা বলছি যে ঘটনাটা এরকম হতে পারে, এরকম হয়েছে, এরকম বলা। আচ্ছা, তার আগে একটা কথা বলে নেওয়া দরকার, আমার মনে হয় এই জিনিসটা খুব স্পষ্টভাবে বলা দরকার, বোঝা দরকার, যে আমাদের যে এই যে যুদ্ধবিরতি, এটা বাংলাতে যুদ্ধবিরতি হলো, ইংরেজিতে আমরা যারা লিখছি বা আমরা বলছি কথায় কথায়, আমরা সিজ ফায়ার কথাটা ইউজ করছি। এটা সরকারিভাবে না, এটা সিজ ফায়ার নয়। হ্যাঁ, এটা সরকারিভাবে, বা তুমি যদি দেখো, বা জয়শঙ্করের টুইট দেখো, বা আমাদের দুজন যে মহিলা কমান্ডার, কর্নেল সুফিয়া কুরেশি এবং ভূমিকা উইং কমান্ডার ভূমিকা সিং, বা আমাদের যে ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি, তাদের শব্দটা, হ্যাঁ, তারা খুব সচেতনভাবে, খুব কনসিয়াসলি এবং কেয়ারফুলি তারা এই সিজফায়ার কথাটা ইউজ করছেন না, করেননি, একটাবারও করেনি। মিলিটারি অফিসাররা গতকালও যে করেছেন, তারাও এখানে সিজফায়ার কথাটা ইউজ করেননি। তারা কি বলছেন? তারা বলছেন যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, এন্ড অফ হস্টাইলিটি, স্টপেজ অফ মিলিটারি অ্যাকশনস, ফায়ারিং। গতকালকে আরেকটা শব্দ তারা ব্যবহার করছেন, এটা গতকালই প্রথম ইউজ হয়েছে, পজ।
of military actions and firing and all hostilities. এটা স্পেসিফিক করে বলেছে। হ্যাঁ, তো এই যে and stoppage pause of military actions or hostilities আর ceasefire, there is a fundamentally there are differences, এবং এটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স। সিজফায়ার হলে কি হয়, সিজফায়ার হলে একটা সমঝোতার মধ্যে আসতে হয়, এবং এটা একটা বাইন্ডিং বা একটা এগ্রিমেন্ট, এবং এটা একটা স্ট্যাটাস কো মেনটেন হয় অনেক দিন ধরে। হ্যাঁ, সিজফায়ার হলো আজকে সিজফায়ার হলো কালকে চলবে না, এরকম হয় না। সিজফায়ার ইজ একটা স্ট্যাটাস কো মেনটেন করতে হয়, এটা এবং অনেক দিন ধরেই চলে। এটা এগ্রিমেন্টের মাধ্যমেই হয়, এটা কিছুটা লিখিত পরিতও থাকে। এবার এটা হয়নি। এবার কি হয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যা বলছেন, ইন্ডিয়ান মিলিটারি যা বলছেন, তারা বলছেন যে পাকিস্তানের যে ডিজিএমও, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, টপমোস্ট জেনারেলের পরই যিনি থাকেন সাধারণত এই জিনিসগুলো দেখেন, সাধারণত একজন মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের হন উনি। বাংলাদেশের মেজর জেনারেল একজন আছেন, ওনার নাম হলো, নামটা এই মুহূর্তে মনে পড়ছেন। ইন এনি কেস, উনি আমাদের যে ডিজিএমও, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, উনি হলেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। ওনার সঙ্গে যোগাযোগ করেছেন, করে রিকোয়েস্ট করেছেন যে তোমরা যুদ্ধবিরতি করো, আমরা যুদ্ধবিরতি চাই। অ্যাকর্ডিংলি যুদ্ধবিরতি হয়েছে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের এটা কেন, এই টুইট কেন, তিনি কোথায় মধ্যস্থতা করলেন? এবং ইন্ডিয়া গভর্নমেন্ট বারবার বলছে যে এখানে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট ছিল না। এটা তাদের কাছ থেকে আমাদের কাছে রিকোয়েস্ট আসার পর পাকিস্তান থেকে রিকোয়েস্ট এসছে, তাই আমরা যুদ্ধবিরতি করেছি, তার মধ্যে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট ছিল না। দেয়ার ওয়াজ নো নেগোসিয়েশন, হ্যাঁ, কোনো মিডিয়েশনের ব্যাপার ছিল না, মধ্যস্থতার ব্যাপার ছিল না, নেগোসিয়েশনের ব্যাপার ছিল না, থার্ড পার্টি ইনভলভমেন্ট ছিল না। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি মিথ্যে বলছেন? এটাও তো বলা যায় না। আমেরিকান প্রেসিডেন্ট একদম মিথ্যা কথা একটা টুইট করে দিয়েছেন, এটা তো হয় না। কিন্তু পাকিস্তান যুদ্ধবিরতির জন্য বলেছে, এটাও তো অস্বীকার করছে না। এটা আজকে হয়তো করেছেন, আজকে বা কালকে হয়তো রিসেন্ট ডেভেলপমেন্ট এগুলো, কিন্তু বিক্রম মিশ্রির হিসেবে তাহলে সঙ্গে সঙ্গেই করতো। আর পাকিস্তান এখন অনেক কিছুই বলছে বা বলবেও ভবিষ্যতে, তো কারণ তার উপরে প্রেশার আছে, বিভিন্ন ধরনের প্রেশার আছে, চাইনিজ প্রেশার টেশার কিছু আছে, আমি আর ওইটাতে যাচ্ছি না। আচ্ছা, তাহলে কেন? ঘটনাটা হয়তো এরকম, যেটা আমি আগে বলার চেষ্টা করেছিলাম, যে এটা আমার ধারণা পড়াশোনা করে যতটুকু বুঝতে পেরেছি, বা এটা অনেকে এরকম বলছেনও, লিখছেনও। আমরা যখন এয়ার স্ট্রাইক করি, যে এই যে 5টা বললাম না, 11টার মধ্যে 8টা ইম্পর্টেন্ট, মধ্যে 5টার মধ্যে ওয়ারেস আছে, এর মধ্যে একটা হলো গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা হলো গিয়ে নূর খান এয়ারবেস। আচ্ছা, এই নূর খান এয়ারবেসে পুরোটা ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। এই নূর খান এয়ারবেসের খুব কাছাকাছি তাদের নিউক্লিয়ার ওয়ারেসগুলো আছে। কি হয়, ওই মিসাইল টিসাইলে বসাতে গেলে এনে বসায় টসায় এগুলি থাকে। সম্ভবত এই কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটিসে এই ইয়ার্সটাকে ড্যামেজ হয়েছে। আচ্ছা, ড্যামেজ হবার পর সম্ভবত একটা আশঙ্কা করা হচ্ছে যে এখান থেকে রেডিও অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। এই যে কথাটা, এই কথাটা কে বলছেন? এই কথাটা আমি বলছি না। এই কথাটা কোথা থেকে এসছে? এই কথাটা এসছে ইসে থেকে। প্রথম NYT মানে নিউ ইয়র্ক টাইমস প্রথম এই ধরনের একটা রিপোর্ট করে যে তাদের নিউক্লিয়ার ইস্যুগুলো কোথাও না কোথাও ড্যামেজ হয়েছে, এই ধরনের একটা রিপোর্ট করেছে, বেশি কিছু বলেনি। কিন্তু স্পেসিফিক্যালি যে জিনিসটা করেছেন তিনি হলেন গিয়ে ডেরেক গ্রসম্যান, র্যান্ড কর্পোরেশনের খুব নাম করা, উনি পৃথিবী বিখ্যাত একজন ডিফেন্স অ্যানালিস্ট। উনি টুইট করেছেন যে সম্ভবত ওখান থেকে লিক করছে। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি লিক করেছে। উনিও স্পেসিফিক বলেন, আশঙ্কার কথা বলছেন। এই যখন পরিস্থিতি, হ্যাঁ, তখন কি হয়েছে, তখন যে পাকিস্তানের যে নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল যে স্ট্রাকচার যেটা আছে, মানে ফ্যাসিলিটিস যেটা আছে, এটাকেও ইন্ডিয়া টার্গেট করছে বলে খবর আসছে।
এখানে আরেকটা সমস্যা দাঁড়িয়ে গেছে। রেডিও একটা তো হচ্ছে তাদের নিজস্ব বা সব ইনফ্রাস্ট্রাকচার শেষ, এখান থেকে আর কোনো প্লেন উড়বে না। তাদের এয়ার ডিফেন্স অলরেডি শেষ, আগেই শেষ হয়ে গেছে। চাইনিজ এয়ার ডিফেন্স যা ছিল কোনো কাজ করেনি, তারা কেউ রিটেলিয়েটও ওইভাবে করতে পারেনি। তো তাদের এয়ারফোর্সে প্লেন উঠতেই পারছে না, রানওয়েটাই নেই, উড়িয়ে দিয়েছে সব। তো এই অবস্থায় আরেকটা সমস্যা দেখা গেছে, এই যে সব কিছু এই যে ধীরে ধীরে কলাপস করছে, এন্টায়ার মিলিটারি যে সেটা মানে ডিফেন্স মেকানিজম যেটা পাকিস্তানে, এটা যখন কলাপস করছে তখন দেয়ার ইজ ওয়ান মোর থ্রেট ইজ এমার্জিং। এটা হচ্ছে এই যে নিউক্লিয়ার ওয়ারেসগুলো আছে, সম্ভবত 130টা আছে, কম বেশি 130টাই ধরা হয় পাকিস্তানের কাছে। তো এই ওয়ারেসগুলি এবার টেরোরিস্টদের হাতে চলে যেতে পারে। কি হয় তখন, তো আর্মির পক্ষে বা ডিফেন্স তাদের পক্ষে এই যে ফেসিলিটিসগুলোকে, এই ওয়ারেসগুলো বিভিন্ন জায়গায় থাকে, সব জায়গাতে তো নজরদারি করার মতো এরকম পরিস্থিতিটা পাকিস্তানে তখন তুলকালাম চলছে, কেওস, ইট ওয়াজ এ টোটাল কেওস। এই টোটাল কেওসের মধ্যে এখানে টিটিপি, তেহরিকি তালিবান যেটা আছে না পাকিস্তান, আর ওইদিকে আছে তালিবান, তারা অনেক দিন ধরে এই নিউক্লিয়ার পাওয়ার মানে ডিভাইসগুলো নেবার জন্য বা ইসে করার জন্য মুখিয়ে আছে অনেক দিন ধরে মুখিয়ে আছে। তাদের হাতে, এই টেরোরিস্টদের হাতে এই নিউক্লিয়ার ডিভাইসগুলো চলে যাওয়ার একটা আশঙ্কা প্রবলভাবে দেখা দেয়। তখন এই যে শাহবাজ শরীফ, উনি ইসেকে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেন, যে ট্রাম্পকে বললেন যে এরকম তো আমাদের পক্ষে তো এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ঠিক আছে আমার তো সবচেয়ে গেছে কিন্তু এগুলো তো এবার ওয়ারেসগুলো তো চলে যাবে ইসের হাতে, টেরোরিস্টদের হাতে। হ্যাঁ, একটা গেলেও অনেক। মনে রাখতে হবে সোভিয়েত রাশিয়ার ফলের পর কিন্তু এরকম অনেকগুলো হারিয়ে গেছিলো বলে, এই যে কেওস যখন হয় তখন এগুলির দিকে নজর থাকে যাদের, তারা ওরা থাকেই এই সুযোগে, যে যার যেমন সুযোগে থাকে, তো এগুলো বড় বড় প্লেয়ার। তো তারা এগুলো নিয়ে ফেসিনিয়াতে এগুলি বিক্রি টিক্রি করার ধান্দা ফান্দায় থাকে এগুলো, মানে ওই সময় সোভিয়েত রাশিয়ার ফলের পর। তো এবারও এটা হবার সম্ভাবনা রয়ে গেছে, যেহেতু তো কী করে আপনি ব্যাপার আমাদের সাহায্য করুন। তখন ট্রাম্প ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেন যে তোমরা যুদ্ধবিরতি করো, পরিস্থিতি খারাপ হচ্ছে, পরিস্থিতি খারাপ, যে নিউক্লিয়ার হেডসগুলি যাবার সম্ভাবনা রয়ে গেছে, আশঙ্কা রয়ে গেছে। রেডিও অ্যাক্টিভিটির কথা তো আমি আর এইভাবে বলতে পারবো না, সম্ভবত এটাও আলোচনা হয়েছে। যদি রেডিও অ্যাক্টিভিটি ঠিকই হয়ে থাকে, যদি ওই যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস যদি এরকম ড্যামেজ হয়, তো তোমরা ইসে করো, আর তোমরা তোমাদের ইসে তো অলরেডি ইউ হ্যাভ অ্যাচিভড, তোমাদের টার্গেট তো পাকিস্তানে তো সব কিছু এমনিতেই নষ্ট করে দিয়েছো, আর তোমাদের অ্যাচিভ নাও, গো ফর সাম কাইন্ড অফ দিস এন্ড অফ হস্টাইলিটিস। তখন ইন্ডিয়া, দেখবে ইন্ডিয়ার যে কন্ডিশনসগুলো, ইন্ডিয়া তখন যে বলেছে যে এটা এইভাবে আপনার মাধ্যমে এলে হবে না, আপনি মধ্যস্থতা করলে হবে না, এটা আসতে হবে ডাইরেক্ট পাকিস্তান থেকে, এই অনুরোধ আমাদের কাছে আসতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, এই আমাদের এই ইসেতে এই একটা ক্যাবিনেট ডিসিশন ছিল যে ভারতবর্ষের মধ্যে যদি আর কোনো টেরোরিস্ট অ্যাক্ট হয়, তাহলে এটাকে ইসে হবে, ওই অ্যাক্ট অফ ওয়ার ধরা হবে। মানে পাকিস্তান আমাদের কোথাও যদি মিসাইল মারলে যেরকম আমি যুদ্ধ ধরে নেব, তেমন কোনো টেরোরিস্ট অ্যাক্ট যদি হয় এখানে, সেটাকেও আমরা এইভাবে ধরে নেব যে পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমরাও যুদ্ধের জন্য রিটেলিয়েট করবো, যুদ্ধের মতো রিটেলিয়েট করবো, যুদ্ধে যা করা হয় এরকম আমরাও করবো, ওয়ার ইট উইল বি অ্যান অ্যাক্ট অফ ওয়ার। আরেকটা হলো, এটা সিজ ফায়ার বলা যাবে না, কারণ ওই সিজ ফায়ার করতে গেলে ওই সব সমঝোতা এগুলো চলবে না, কোনো বাইন্ডিংস থাকতে পারবে না। মানে আমাকে ইউ হ্যাভ টু অ্যালাউ মি, আমাকে এরকম একটা আমার সুযোগ থাকবে যে কোনো মুহূর্তে আমি আবার শুরু করতে পারি। সো উইল কল ইট আইদার এন্ড অফ হস্টাইলিটিস, পজ অফ হস্টাইলিটিস, স্টপেজ অফ হস্টাইলিটিস। হ্যাঁ, সিজ ফায়ার কথাটা আমরা ব্যবহার করবো না। আরেকটা কথা, যে এই যে IWT নিয়ে, ওই যে সিন্ধু নদ নিয়ে যে এগুলো আছে, এগুলো বলবৎ থাকবে। ট্রেড যা ইসে আছে, এই ব্যান আছে, এগুলো বন্ধ থাকবে। তারপর ওই যে ভিসা দেওয়ার ব্যাপার যেগুলো ছিল, এগুলো মূলত পলিটিক্যাল ডিসিশনস, এগুলোও বলবৎ থাকবে, এগুলোতে কোনো কনসেশন পাকিস্তানকে দেওয়া যাবে না।
ট্রাম্প সম্ভবত ওই জিনিসটা, ট্রাম্প কেন, জেডি ভ্যান্সও হতে পারেন বা মার্কো রুবিও হতে পারেন, এত তো আর আমার বা তোমার জানার কথা না। তো তারা ব্যাপারটা পাকিস্তানের সঙ্গে আলোচনা করলে তাদের তার কোনো উপায় নেই তখন, তখন ঠিক আছে, তা আমরাই রিকোয়েস্ট করব, তারা যদি তাই চায়। এই এর ফলে এই ডিজিএমও পাকিস্তান, ডিজিএমও ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেন যে যুদ্ধবিরতি করো, আমরা যুদ্ধবিরতি চাই, আপনারা যুদ্ধবিরতি করুন, আপনারা আর এরকম আমাদের উপর অ্যাটাক চালাবেন না। ইন্ডিয়া রাজি হয়। এই ব্যাপারটা তো ইমিডিয়েটলি আমেরিকান প্রেসিডেন্টও জানানো হয়েছে বা অন্যান্য পাকিস্তানিরা চাইনিজকেও জানিয়েছে, পাকিস্তানিরাও ট্রাম্পকে জানাতে পারে। উনি সঙ্গে সঙ্গে একটা টুইট করে দিয়েছেন, ইন এ সেন্স হি ইজ রাইট, যে উনি মধ্যস্থতা করেছেন, কিন্তু এটা যে ওই যে মধ্যস্থতা বা নেগোসিয়েশন, এই যে ব্যাপারটা, এটা নট এক্স্যাক্টলি মধ্যস্থতা। হ্যাঁ, এটা হয়েছে দুজনের সঙ্গে কথা বলে, আরে পাশের বাড়িতে ঝগড়া লাগলেও আমরা যাই বলে, আরে এটা থামান, কি করছেন এগুলো আপনারা থামান। কিন্তু মধ্যস্থতা তখনই হয় যখন দুই ভাইয়ে মিলে বলে আপনারা আসুন, আপনারা বসুন, এই ভাই হ্যাঁ বসে চা মিষ্টি খেয়ে, হ্যাঁ সে আমাকে এই করেছে, সে আমাকে এই করেছে, হ্যাঁ হ্যাঁ বলে ঠিক আছে আপনারা সবাই মিলে মিশে, এটা হলো মধ্যস্থতা। আর আমি পাশের বাড়িতে গিয়ে বললাম যে আরে এরকম করবেন না, এরকম অসুবিধা হচ্ছে ইত্যাদি, কেন করছেন আপনারা, দিস ইজ নট মধ্যস্থতা, আমরা জাস্ট একটা ঠিক আছে একটা ফ্যাসিলিটেট করছেন। উনি ফ্যাসিলিটেট করেছেন বটে, কিন্তু মধ্যস্থতা করেননি। কিন্তু উনি ন্যাচারালি উনি ওনার ক্রেডিট নেবেন, উনি দিয়েছেন। ইন্ডিয়া গভর্নমেন্টের ক্ষেত্রে কি হয়েছে, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট একটা প্রেস ব্রিফিং করতে সময় লেগেছে, কারণ এই ব্যাপারগুলো ওই যুদ্ধ বিরতি বা যুদ্ধ শুরু এগুলো তো আর টুইট করে আর ফেসবুকে দিয়ে হয় না, এগুলো প্রপার, এর আগে প্রপার একটা প্রপার ইন্ডিয়া প্রেসিডেন্টের পক্ষে, আমেরিকান প্রেসিডেন্টের পক্ষে যা করা সম্ভব হয়ে গেছে, উনি টুইট করে দিয়েছেন, হি ইজ নট ডাইরেক্টলি ইনভলভড ইন দ্য ওয়ার। কিন্তু ইন্ডিয়ার পক্ষে, কারণ উনি কী করলেন তাতে ইন্ডিয়ান পাবলিকের কী এলো গেল, কিন্তু ইন্ডিয়ার কোনো ডিসিশন যদি জানাতে হয় তাকে প্রপার একটা সিস্টেম মেনে কাগজপত্র ঠিক করে ল্যাঙ্গুয়েজ প্রতিটা ওয়ার্ড বুঝে বুঝে বসিয়ে তারপর এটাকে করতে হবে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট যা বলবে তার রিয়াকশনস ইমিডিয়েটলি তার 120 কোটি মানুষের উপর। মানে এইটাই কি হয়েছিল 71-এর যুদ্ধের পর সাথে এইভাবে? না, 71-এর যুদ্ধে তো জেকব যে ছবিটা আমরা দেখি, না এটা তো সারেন্ডার, এটা পিওর ডিফারেন্ট স্টোরি। এর আগে জেফআর জেকব গিয়ে ওকে হাতে ধরিয়ে দিয়েছিলেন এই কাগজ, হয় সাইন করো না এসে, এর আগে 71 ইজ অল টুগেদার ডিফারেন্ট বল গেম, ইটস টোটালি ডিফারেন্ট। কিন্তু ইসেতে এই ওই দিন যা হলো আমাদের এবার যা হলো, এটাতে এই ইন্ডিয়া সমস্ত কিছু গুছিয়ে সব শব্দ ঠিক করে, বাক্য ঠিক করে, কীভাবে বলা হবে, কেন বলা হবে, কাকে ডাকা হবে, এই সব করতে করতে এটা ন্যাচারালি এটা সময় লাগবে, কারণ যুদ্ধবিরতি হয়েছে, এটা টুইট করে বলে দেওয়ার কোনো সুযোগ নেই, এটাকে একটা প্রপার ফরম্যাটের মধ্যে করতে হবে। দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার, মোস্ট সিরিয়াস ম্যাটার। তো এইটা সময় লেগে যায়, এই সময়টা লেগে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট আগে চলে আসায় এইবার সব তালগুল বাকিয়ে যায়। এইবার প্রেসিডেন্ট যে আগে বলেছে, যা হয় না ওই উনি আগে বলেছেন তো তার কথাটি মাথায় ঢুকে গেছে, তো সবাই ওই যে ট্রাম্পের মধ্যস্থতায় এই হয়েছে সেই হয়েছে, কেন ট্রাম্প করতে গেলেন, ট্রাম্প কেন করবেন, ট্রাম্প কবে থেকে ইন্ডিয়ার দাদা হয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি এই ভাষ্যগুলো মার্কেটে চলে এসছে। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, এটা পাকিস্তান রিকোয়েস্ট করায় গিয়ে এটা করা হয়েছে, কিন্তু দিস ইজ অনলি পজ, দিস ইজ অনলি স্টপেজ অফ হস্টাইলিটিস। ইন্ডিয়ার হাতে এখনও সময় আছে, এখন যে কোনো সময় ওরা অপারেশন সিন্দুর 3 চালু করতে পারে, যদি আবার যদি সেটা তো মাননীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীজির এক্সেন্ডেলে যেটা লিখেছেন তাতেই তো স্পষ্ট হয়ে গেল যে গুলির বদলে গোলা চলবে, এবং পাক অধিকৃত কাশ্মীর আমাদের চাই। প্রধানমন্ত্রী ঠিক পাক অধিকৃত কাশ্মীর আমি চাই বলেছেন কি না আমি দেখিনি এখনও, তবে এই পক নিয়ে তো সবাই অনেকেই বলেন যে পক চাই, পিওকে চাই, পিওকে চাই। আমাকে যদি বলো ব্যক্তিগতভাবে, আমি বলি পক আবার আনা মানে এটা আরেকটা বিস্ফোরা মাথায় আনা।
হ্যাঁ, পকটাকে নিয়ে এলে আমি জানি না কী লাভ হবে। হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি কিছুটা লাভ হবে, কিন্তু আবার কিছুটা অসুবিধাও আছে। পকটা এইভাবে বললেই আনা যায় না, কারণ তার কয়েকটা কারণ আছে। প্রথম কথা হলো, পক এনে আমি করবোটা কি? যাদের আনছি, যারা আবার এসে ঢুকবে, কাশ্মীরের মাথায় এসে বসবে আবার, এটা আমাদেরই। কিন্তু আবার যদি এখন আমরা ঠিকই আবার নিয়ে আসি আমাদের ভেতরে, ইন্ডিয়ান ইয়ের সাথে ঢুকাই, আমাদের পররাষ্ট্র ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংও অনেকবার বলেছেন যে পিওকে নিয়ে আসবো, পিওকে নিয়ে আসবো, আনতে হবে। কিন্তু এনে করবোটা কি? এই যে ক্যারেক্টার্সগুলো, এই ক্যারেক্টার্সগুলো তো শান্তিতে থাকতে দেবে না ইন্ডিয়াকে। তাই পিওকেতে 1000-2000 মাদ্রাসা আছে। এই প্রত্যেকটা মাদ্রাসা থেকে যদি একটি করেও স্টুডেন্ট যদি বেরোয়, প্রত্যেক বছর 1500 স্টুডেন্ট বেরোচ্ছে, এর মধ্যে যদি 10%ও যদি ইন্ডক্ট্রিনেটেড হয় টেরোরিজমে, এবং হচ্ছে, তাহলে কতটি টেরোরিস্ট বেরোচ্ছে? তাই আমি যদি 100টি করে স্টুডেন্ট ধরে, তাহলে হিসাবটা দেখো কতটি টেরোরিস্ট প্রতিদিন বেরোচ্ছে, প্রতি বছর বেরোচ্ছে। এই যে 17-18 বছরের যে মাদ্রাসা এডুকেটেড, এই যে ইনডক্ট্রিনেটেড মুজাহিদ, মানে যারা জিহাদ করে, এই তারা যদি এই আমার মাথায় এসে বসে, তাহলে পরিস্থিতিটা কীরকম ঘোলাটে হবে। তাদের জন্য আবার ইন্ডিয়ার গভর্নমেন্টের কত মিলিটারি পাঠাও, টাকা খরচ করো, টাকা খরচই করতে থাকো। আর একবার কাশ্মীরে এত মিলিটারি, তারপর আবার পিওকেতে এত মিলিটারি, লাভের লাভ কী হবে আমি জানি না। 2 নম্বর, পিওকে এইভাবে আনতে গেলে চায়নার সঙ্গে যুদ্ধ করতে হবে। কারণ পিওকের একটি পার্ট, প্রায় 2500 স্কোয়ার কিলোমিটার একটা পার্ট, 1963-তে যে সময় ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী, তাদের জুলফিকার আলী ভুট্টো এবং আইয়ুব খান এসে, তখন প্রায় 2500 স্কোয়ার কিলোমিটার পিওকের একটা পার্ট চায়নাকে দিয়ে দেওয়া হয়। এই পার্টটা এখনও চায়নার আন্ডারে আছে। এটার ভেতর দিয়েই কেন নিয়েছিল 63-তে চায়না? নিয়েছিল, এটা আবার অন্য স্টোরি। এটা চায়নার হয় কি, চায়নার খুব ফুয়েল যেটা লাগে, মানে চায়না তো বিশাল কান্ট্রি, বা তো চায়না সব ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে ইস্টার্ন সাইডে, ওই সাউথ চায়না সি, ইস্ট চায়না সি, এই এরিয়াতে, যেহেতু সমুদ্রের পারে, ওইখানে সবচেয়ে বেশি ডেভেলপমেন্টগুলো হচ্ছে বেজিং ফেজিং এইসব জায়গায় নিয়ে। মাঞ্চুরিয়া, তিবেত, জিনজিয়াং প্রভিন্স, ওই যে উইঘুর মুসলিমসরা যেখানে থাকেন, এইসব এলাকাতে এই ফুয়েল একটা ডেভেলপমেন্ট কী হয়, ফুয়েলের প্রয়োজন পড়ে। এই যে ফুয়েল আনাটা এখানে মুশকিল। এত বিশাল এরিয়া, ইনল্যান্ড এরিয়া পেরিয়ে ওদের এখানে আসতে হয়। তারপর ওদের ফুয়েলটা যায় কি করে? যায় প্রথম কি করে আসে না, ওই যে মিডল ইস্ট থেকে বা আফ্রিকান কান্ট্রিজ থেকে, এগুলো হরমুজ গালফ দিয়ে আসে, না হয় ওই যে এডেন গালফ দিয়ে এসে ইসেতে নামে, আরব সাগরে আসে। আরব সাগর থেকে একেবারে নিচে আসে, শ্রীলঙ্কার নিচে দিয়ে গিয়ে উঠে বে অফ বেঙ্গলে, বে অফ বেঙ্গল থেকে মালাক্কা স্ট্রেট দিয়ে, এই যে একটা ছোট একটা চিকন আছে, এটা মালাক্কা স্ট্রেট দিয়ে গিয়ে সাউথ চায়না সিতে পড়ে, তারপর ইস্ট চায়না সিতে পড়ে, তারপর ইস্টার্ন পার্ট অফ চায়নাতে যায়। এত বড় এন্টায়ার এরিয়া, এই যে এরিয়া, দিস ইজ কল্ড, মানে ইন্ডিয়ান ওশেন রিজিয়ন, IOR, এটা পুরোটা ইন্ডিয়ান ইসের আন্ডারে, তাই না? তখন তারা বললো যে আমি যে এই জিনজিয়াং প্রভিন্সে যদি আমি ইসে নিতে চাই, ফুয়েল নিতে চাই, তাহলে কী করতে হবে? আমার এই যে গোয়াদার পোর্ট যেটা আছে বালুচিস্তানে, পাকিস্তানের নিচে, এটার মধ্যে ওই জিনজিয়াং প্রভিন্স, ওই যে কাজগড় যেখানে উইঘুররা থাকেন, উইঘুর মুসলিমরা থাকেন, এখান থেকে একটা তারা রাস্তা বানাচ্ছে। রাস্তাটাকে এটাকে বলা হয় CPEC। ওইটা হলো গিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। তো এই যে ওরা কারাকোরাম হাইওয়ে যেটাকে বলা হয়, KKH, পৃথিবীর সবচেয়ে উচ্চ, মানে একদম গ্লেশিয়ারের উপর দিয়ে, হিমালয়ের যে একদম উপরে গ্লেশিয়ারের উপর দিয়ে এরকম হাইওয়ে বানিয়েছে ওরা, বানিয়ে এটা এনেছে অ্যাবোটাবাদ পর্যন্ত। অ্যাবোটাবাদ ওই যেখানে ওসামা বিন লাদেন ধরা পড়ে, অ্যাবোটাবাদ থেকে আবার নিচে নামাচ্ছে গোয়াডার পোর্ট পর্যন্ত। এর সঙ্গে বসিয়েছে ওরা পাইপ, ওই
এখন কি হয়, এডেন বা হরমুজ থেকে যে ফুয়েলটা আসে, এই গোয়াদর পাইপটা ডেভেলপ করছে কারা? চাইনিজরা করেছে। এইখানে এই গোয়া এবার এটা এখানে এনে এই নিচে আর আসতে হয় না, বে অফ বেঙ্গলের নিচে আসতে হয় না। একদিকে তারা আবার হাম্বান টোটাল তো একটা পোর্ট করে রেখেছে, এটাকে বলে স্ট্রিং অফ পালস। দিট ইজ অলটুগেদার স্টোরি। তো এই ওয়েলটা এসে এবার সোজা অল্প গিয়েই গোয়াদর পোর্টে এসে যাচ্ছে। এইবার গোয়াদর পোর্ট থেকে এটা পাকিস্তানের মধ্য দিয়ে পক পেরিয়ে, পিওকেটা পেরিয়ে চায়নাতে পড়ছে। এটা 1963-তে ওরা এই জায়গাটা নিয়েছিল এই কারাকোরাম হাইওয়েটাকে আনার জন্য। 69 এটা কমপ্লিট হয়ে যায় কেকেএইচ, চালু হয়ে যায় কেকেএইচ 1969-এ, এবং এখনও এই গোয়াদর পোর্ট ওদের হাতে আছে। তো এই ফুয়েলের ব্যাপারটা আছে। তো এটা ভাবার কোনো কারণ নেই আমি হঠাৎ করে পিওকে আনতে যাব, চায়না চুপচাপ বসে থাকবে, কারণ চায়নার যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, ইট উইল বি অ্যাফেক্টেড। পিওকের একটা পার্ট তো চায়নার আন্ডারে, এটা কেউ বলছে না তো। পিওকের একটা পার্ট চায়নার আন্ডারে আছে, শুধু পাকিস্তানের মধ্যেই নেই। ফলে পিওকে আনবো, আর এটা একটা বিস্ফোরা হবে পিওকে আনলে। ইন এনি কেস সবাই বলছেন ভারতীয়রা চায় পিওকে নিয়ে আসো, পিওকে নিয়ে আসো। এনে কী হবে? এনে আমার লাভটা কী হবে? এখানে মানে অনেকের একটা ধারণা হচ্ছে যে ভারত যেভাবে আকাশ প্রতিরক্ষা আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে অপ্রতিরোধ্য কিছু আগ্নেয়াস্ত্র ভারতের কাছে আছে, সেটা বিশ্বের সকলেই জানে। তো এই বিষয়গুলির দিকে কোনো একটা অজানা ভয়ের কারণেই এই সিজ ফায়ারের বিষয়টাকে ওরা এস্টাবলিশ করতে চাইছে, এরকম কি কিছু? কারা? ওই পাকিস্তান? হ্যাঁ, সেই ট্রাম্পের মধ্যস্থতায় বিষয়টা হচ্ছে, কারণ ভারত যে এই দিকে শক্তিধর, এই বিষয়টা বিশ্বের অনেক শক্তিধর রাষ্ট্ররাই জানে যে এই ধরনের আগ্নেয়াস্ত্রে ভারত বলবান। না, পাকিস্তান তো জানে কি, পাকিস্তান তো বুঝেই গেছে কি আছে। পাকিস্তান তো কিছুই করতে পারেনি। আমাদের রাফেলে গিয়ে ওইখানে ওই স্ক্যালপার, ওই মিসাইল আর ওই যে হ্যামার বোমস মেরেই সব শেষ করে দিয়েছে। তো ওরা বুঝে গেছে, ফলে তারা তাদের প্রয়োজন পড়েছে। এবার তারা যুদ্ধবিরতি চেয়েছে, ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতি হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন জড়িত, এখানে আরেকটা, এটা আবার সেই যুদ্ধের বাজার। যুদ্ধ লাগলে তো বাজার হয়। যে এই সমস্ত কিছু জন্য এবার কোন ফাইটারটির নাম আছে? রাফালের নামটা আসছে বারবার। তো রাফাল ইজ এ ফ্রেঞ্চ ফাইটার। হ্যাঁ, তো আমেরিকানরাও তো চায় তাদের ফাইটার বিক্রি করতে ইন্ডিয়াতে। রাফেলে যদি একটা দুটা যদি নষ্ট না হয়, যদি ইসে না হয়, তাহলে তো হলে ভালো, হলে ভালো। এদিকে চায়নার সমস্যাটা কি? চায়নার যে এয়ার ডিফেন্স সিস্টেমই হোক আর তাদের এইসব অস্ত্রশস্ত্রই যাই দিয়েছে পাকিস্তানকে, এগুলো কোনো কাজেই লাগেনি। ফলে চায়নার মার্কেট ধরে রাখা, এখন আর্মস মার্কেট ধরে রাখা একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে আগামী দিন। যতদিন বাড়বে এগুলো তত বেশি বাড়বে, তো যত যুদ্ধ বাড়বে তত বেশি বাড়বে। তো কারণ যেভাবে এয়ার সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তারা নেক্সট, হ্যাঁ, তো এই যে লাহোরের এয়ার ডিফেন্স সব ধ্বংস করে দিয়েছে, কিছুই করতে পারেনি না। তো চাইনিজ আর্মস মার্কেট তো এফেক্টেড হবে। আমরা আলোচনায় থাকছি, যে আলোচনাটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত চর্চিত বর্তমান সময়ে, সেই যুদ্ধ নিয়ে আমরা কথা বলছি। বর্তমানে গোটা ভারতবাসী এই যুদ্ধের ময়দানে না হলেও যুদ্ধে কিন্তু মানসিকভাবে জড়িয়ে গেছে। তো এই বিষয়ে আরও আলাপচারিতা থাকবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত, চলে যাচ্ছি আবার আলাপচারিতায়। আরেকটা বিষয় যেটা আছে, যে এই যুদ্ধ নিয়ে আরেকটা বিষয় খুব চর্চায় এসছে। সেই চর্চায় কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামটা বারবার উঠে আসছে এবং একটা তুলনা কোথাও তৈরি করা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা নিয়ে আমি লিখেছিও। ব্যাপারটা হচ্ছে, এটা তুলনা হয় না।
যে ইন্দিরা গান্ধী সময়ের দাবিতে যা করেছেন সমস্ত পৃথিবী এ বিষয়ে ওয়াকিবহাল, সমস্ত পৃথিবী এটা জানে। আমরা সব ভারতবাসী গর্বিত 1971-এ ইন্দিরা গান্ধী যা করতে পেরেছেন বা করেছিলেন এ বিষয়ে, মানে আমরা সবাই গর্বিত। আমরা জানি কি হয়েছে, বাংলাদেশও জানে কি হয়েছে, পাকিস্তানও জানে কি হয়েছে, চায়নাও জানে কি হয়েছে, আমেরিকাও জানে কি, সমস্ত বিশ্ব জানে। হ্যাঁ, কিন্তু ওই 1971-এর বাংলাদেশের লিবারেশন ওয়ার আর এটার সঙ্গে এটা কোনোভাবেই তুলনা করা যায় না। এই সময় ভিন্ন, পরিস্থিতি ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, পরিপ্রেক্ষিত ভিন্ন, প্রেক্ষিত ভিন্ন, সমস্ত কিছু টোটালি মানে কোনো মিল নেই। 1971-এ ওই যে নিউক্লিয়ার থ্রেট, ইন্ডিয়া কোথায় বম্বিং করেছে, মিসাইল মেরেছে, কোথায় রেডিও অ্যাক্টিভিটি বেরিয়ে যেতে পারে, কোথায় নিউক্লিয়ার ওয়ারেস নষ্ট হয়ে যেতে পারে, এগুলি ছিল না। পাকিস্তানও ছিল না নিউক্লিয়ার পাওয়ার, আমরা ইন্ডিয়াও নিউক্লিয়ার পাওয়ার ছিলাম না সেই অর্থে। তো এটা ছিল না। ওই সময় টেরোরিস্ট ছিল না, জেইএমও ছিল না, লেটও ছিল না, তেহরিকে তালিবানও ছিল না, এই তালিবানগুলোও ছিল না যে আমার নিউক্লিয়ার ওয়ারেস নিয়ে যাবে, এই সব সমস্যা ছিল না, মুজাহিদ ছিল না, মানে কোনো কিছুই তো পুরোটাই ডিফারেন্ট। আমাদের টার্গেটই ছিল ওই সময় বাংলাদেশকে লিবারেট করো, বাংলাদেশকে লিবারেট করে দাও। এবার উদ্দেশ্যটাই আলাদা ছিল, পুরো উদ্দেশ্যটা আলাদা। দ্যাট ওয়াজ অল আউট ওয়ার। এখানে ইনফ্যান্ট্রি ঢুকেছে, তার আগে অনেক দিন ধরে প্রস্তুতি হয়েছে। যুদ্ধ 3 ডিসেম্বর 1971 অফিসিয়ালি, 3 ডিসেম্বর 1971-এ অফিসিয়ালি যুদ্ধ ডিক্লেয়ার হবার অনেক আগে থেকেই যুদ্ধ চলছে। 22 নভেম্বর, মানে আমি যদি ধরি 10 দিন আগে, অফিসিয়ালি ওয়ার ডিক্লেয়ারের 10 দিন আগে 22 নভেম্বর দুজন পাইলট এয়ারফোর্স, পাকিস্তানি এয়ারফোর্সের পাইলট ধরা পড়েছিলেন ভারতবর্ষের প্রথম POW, প্রিজনার ওয়ার। এর মধ্যে একজন হলেন পারভেজ মেহেদি কুরেশি, হ্যাঁ, যিনি পরবর্তী ক্ষেত্রে উনি ফার্স্ট প্রিজনার অফ ওয়ার ইন্ডিয়াতে, পাকিস্তানি পাইলট অফিসার। উনি 22 নভেম্বর ধরা পড়েছেন। উনি পরবর্তী ক্ষেত্রে পাকিস্তানি এয়ারফোর্সের চিফ হন। কার্গিল ওয়ারের সময় উনি পাকিস্তানি এয়ারফোর্সের চিফ ছিলেন। উনি ছিলেন আমাদের প্রিজনার অফ ওয়ার। তো পরিস্থিতিটাই পুরো আলাদা। এখন নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার যা করছেন, এখনকার দাবি আর তো ওই সময়ের দাবি এক নয়। তখন ফেসবুক ছিল না, টুইটার ছিল না, সামাজিক মাধ্যম ছিল না। তখন ওই নিউজ পেপার পড়ে, তাও পরদিন সকালবেলা আমরা জানতাম যে কি হয়েছে না হয়েছে। আমাদের যে সাংবাদিকরা ছিলেন তারাও ওই ওয়ার ফিল্ডে ওই সময় ওইভাবে যেতেন না। অনেকেই গেছেন, বিকজ দ্য অনেকেই গেছেন, মানে আই মিন যে এইভাবে যেভাবে যায় এখন, বা যে মুভমেন্টের, ওই সময় তো মুভমেন্টের সুযোগ ছিল না। এখন তো গাড়ি করে যাবে, এই করে যাবে, সেই করে যাবে, যে কোনোভাবে চলে যেতে পারে। হ্যাঁ, তুমি যদি মনে করো তুমি ওয়ার কভার করবে গিয়ে পাকিস্তান বর্ডারে, তুমি কালকে ফ্লাইট ধরে চলে যাও না, তুমিও গিয়ে করতে পারবে। ওই সময় ওই সুযোগটা ছিল না। আগরতলাতে থেকে বা অন্য কোথাও থেকে এগুলি করতে হতো। ইট ওয়াজ অলটুগেদার ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, এটার সঙ্গে এটা কোনোভাবেই তুলনা করা যায় না। আর ইন্দিরা গান্ধীর সময় যা করেছেন সেটা অতুলনীয়। নরেন্দ্র মোদী এখন যা করছেন তিনি তার সময়ের দাবি মেনেই তা করছেন। আর ফেসবুক আর টুইটার আর সোশ্যাল মিডিয়ার সেন্টিমেন্ট দেখে যুদ্ধ হয় না। হ্যাঁ, কোনো প্রাইম মিনিস্টার সেটা দেখে বা কোনো ডিসিশন নেন, প্রস্তুতিও নেন না, তার পেছনে অনেক জিনিস কাজ করে। আরও একটা জিনিস বেশ চর্চায় উঠে আসছে যে এই মার্কিন মধ্যস্থতার ভূমিকা নিয়ে অনেকেই বলছে যে 75 বছরের যে বিদেশ নীতির যে রয়েছে সেটার ব্যর্থতা টানছেন অনেকে। তুমি কিছুক্ষণ আগে 1971-এর কথা বলছিলে না, এই যে ব্যর্থতা, এগুলো এইভাবে ওই যে ফিট ফর অল এরকম চলে না। 1971-এ যে সময় দেখা যায় যে যুদ্ধ ইমিনেন্ট, যুদ্ধ হবেই, এবং নিক্সন পেছনে দাঁড়িয়ে গেছেন, পাকিস্তানের পেছনে দাঁড়িয়ে গেছেন তার বন্ধু ইয়াহিয়া খান, তখন ইন্দিরা গান্ধীকে 9 আগস্ট 1971 রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হয়েছিল। সোভিয়েত রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হয়েছিল, পিস ট্রিটি চুক্তি করতে হয়েছিল, পিস এবং কোঅপারেশন ট্রিটি চুক্তি করতে হয়েছিল। তো তখন কি, আর এই পিস ট্রিটির জন্যই যে সময় USS এন্টারপ্রাইজ পাঠায় 13 ডিসেম্বর ফ্লিট টাস্ক ফোর্স 74, যখন ওই যে বে অফ বেঙ্গলে পাঠায় ইস্ট পাকিস্তানকে সাহায্য করার জন্য
ইউএসএস এন্টারপ্রাইজেস যে নিউক্লিয়ার ওয়ার ফ্লিট আমেরিকা পাঠায়, তাকে কাউন্টার করে রাশিয়ান সাবমেরিনস এবং রাশিয়ান ডেস্ট্রয়ার্সগুলো আসে, এগুলো সব নিউক্লিয়ার। ওরা যে সময় এসে মাথা দেখায় তখন আস্তে আস্তে এই ইউএসএস এন্টারপ্রাইজ এই জায়গা থেকে সরে যায়। যদি ওই সময় 9 আগস্টে যদি ওই সেটা না হতো, এই যে ট্রিটিটা যদি না করতেন ইন্দিরা গান্ধীর সোভিয়েত রাশিয়ার সঙ্গে, তাহলে ওইদিকে চীনেরও থ্রেট ছিল, এদিকে আমেরিকান তো ইউএসএস এন্টারপ্রাইজই পাঠিয়ে দিয়েছে, এইগুলো কাউন্টার করা যেত না। তখন কি ইন্দিরা গান্ধী কি করেছিলেন, এই যে কি বলে ওই ভারতের স্বার্থ কি ওই জলাঞ্জলি দিয়ে এই কি ওই সে বিদেশি, দিস আর অল মানে ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে চর্চায় আনতে হয়, চর্চায় আসছে, কিছুটা জেনে কিছুটা না জেনে। হ্যাঁ, এগুলি ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে এগুলি একটা, এখন পৃথিবীটা এমন না যে প্রত্যেকে সাহায্য নিয়েই চলবে, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে জড়িত। দেখা যাচ্ছে এইবার টেরোরিস্ট যে পেহেলগাম অ্যাটাকের পর কোথা থেকে হামাস সেখানে চলে এসছে ইসেতে। তারপর দেখা যাচ্ছে পেহেলগামের এই টেরর অ্যাটাককে কন্ডেম করছে কে? সৌদি আরবিয়া, কাতার, এইসব কান্ট্রিগুলি, তারা কন্ডেম করছে, মুসলিমস কান্ট্রিগুলি কন্ডেম করছে। একমাত্র মালয়েশিয়া যদি আমি ছাড়ি, বেশিরভাগ মুসলিম কান্ট্রিগুলি কন্ডেম করছে ইসেকে। আমি তো ন্যাচারালি এখন ইয়েটা পাল্টে গেছে না, সমস্ত ইসেটাই পাল্টে গেছে। এই ফলে একটা দেশ আর একটা দেশের সঙ্গে কিভাবে কাজ করবে, কখন কিভাবে কাজ করবে, কেন করবে, এগুলো ব্রডার ডিপ্লোমেসির উপর। এটাতে আমারও তো অত বেশি জ্ঞান নেই এই ব্যাপারে, আমিও জানি না। যারা জানেন, যারা আছেন, তারা এটা বুঝেই করছেন। হ্যাঁ, এটা ভাবার কোনো কারণ নেই যে ফেসবুকের কোনো এক মানসপালের চাইতে ওই জয়শঙ্কর কম দেশপ্রেমিক, হ্যাঁ, এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, বর্তমান সময়ে আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইব যে বঙ্গবন্ধুর বাংলাদেশ পরিবর্তিত হয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, নতুন সরকার এসছে, সেখানে আমরা খুব বেশিভাবে ভারত বিরোধিতাটা কিন্তু প্রকাশ্যে উঠে আসছে, সেটা দেখেছি। এই যে যুদ্ধকালীন একটা তৎপরতায় ছিলাম বা একটা যুদ্ধাংদেহী মনোভাবে ছিলাম, সেইখানে ভারতবাসী কিন্তু এটাও ভেবেছিল যে পাকিস্তানের সঙ্গে যেই যুঝে নেওয়ার যে বিষয়টি চলছিল, সংঘর্ষটি চলছিল, এর পরপরই কিন্তু বাংলাদেশের সাথে সেইভাবে যুঝে নেওয়ার একটা সংঘর্ষ তৈরি হবে, এই জিনিসটা কিন্তু ভেবেছিল। এটাকে আপনি কীভাবে? না না, বাংলাদেশের সঙ্গে এসব করার কোনো কারণই নেই। বাংলাদেশ কি বাংলাদেশের সঙ্গে কী যুদ্ধ করবে ভারত? বাংলাদেশের যুদ্ধ করার কী আছে বাংলাদেশের? এটা তো হয় না। এটা পাকিস্তানের তবুও একটু কিছু একটা স্ট্রেংথ তো আছে, ওরাও নিউক্লিয়ার পাওয়ার ইত্যাদি ইত্যাদি আছে। বাংলাদেশে কী আছে? এগুলো কিছুই নেই। তাদের সঙ্গে কী যুদ্ধ করবে? প্যারামিলিটারি পাঠিয়ে দিলেই শেষ। ওইগুলো এটা আলোচনার মধ্যে আসে না বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার। বাংলাদেশের সঙ্গে কেন যুদ্ধ করবে? কিন্তু 71-এ আমরা যে বাংলাদেশকে পেয়েছিলাম, এখন তো আবার সেটাকে পরিবর্তিত পূর্ব পাকিস্তানি আমরা আমাদেরকে মনে করে দেওয়া হচ্ছে। সেটা তো অন্য, যে এটা তো মানে এন্টায়ার বাংলাদেশ has gone down to drains actually, it's gone down to dogs. এটা বাংলাদেশের যা পরিস্থিতি এখন, এটাকে মানে ভারত সরকার এই বিষয়টাকে তেমনভাবে গুরুত্ব দিচ্ছে না। না না, ভারত সরকার এটা পুরোপুরি একটা মানে রাজনৈতিক সোশিও পলিটিক্যাল একটা সমস্যা একটা দাঁড়িয়ে গেছে ওইখানে। বহুদিন ধরেই ওইখানে মুজাহিদরা কাজ করছে, তারপর এইসব যে অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট কাজে লাগিয়ে এটাকে আজকে এই পরিস্থিতি নিয়ে পৌঁছিয়েছে। শেখ হাসিনাও কিছুটা দায়ী। হ্যাঁ, উনি যেভাবে রাজনীতিটা করেছেন, সে যেভাবে ইলেকশনের রেজাল্ট কীভাবে ইলেকশন হয়েছে বা তারপর করাপশন, এসব তো ছিলই। এটা একটা কারণ, এটা ট্রিগার পয়েন্ট। তারপর আমেরিকান, এগুলো তো সব অনেক চর্চিত বিষয়। ওই জর্জ সোরসের ডিপ স্টেট কাজ করেছে আমেরিকান। এটার জন্য এটা অন্য জিও স্ট্র্যাটেজিক পলিসি আছে, যেমন বিদেশি শক্তির মধ্যে জড়িত, তেমনি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যে সামাজিক পরিস্থিতি, তা এটা মানে খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, যুদ্ধ লাগানো কোনো ব্যাপার নেই এটাতে। হ্যাঁ, ওইখানে যারা উচ্চিংড়ের মতো লাফাচ্ছে, তারা তো ওই বেশিরভাগই অশিক্ষিত কুশিক্ষিত রিক্সাওয়ালা, দোকানদার।
মানে এও বড়, আমি ইসে বলছি না, খুবই ওই যে ইসে তারা লাফালাফি করছে, আর কিছু উপরতলার কিছু লোক এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে কিছু পয়সা টয়সা বানাচ্ছে। আর সঙ্গে আছে কিছু মোল্লা, ওই ইসের এই যে জিহাদি মোল্লা, জিহাদি শব্দটা ভুল, অ্যাকচুয়ালি মুজাহিদ। হ্যাঁ, এই যে মোল্লা যারা আছে তারা কিছু করে খাবার ধান্দায় আছে, এই আর কি। ওইখানেও পরিস্থিতিটাকে দুই ভাগে ভাগ করতে হয়, একটা হলো ফান্ডামেন্টালিস্ট আর একটা হলো টেরোরিস্ট। জামাতে ইসলাম ইজ এ ফান্ডামেন্টালিস্ট, হ্যাঁ, কিন্তু তারা একটা পলিটিক্যাল পার্টি, তারা মানুষের কাছে যায়, বুটে দাঁড়ায়, অমুক তমুক আছে, ওপেনলি কাজ করে। জামাতে ইসলামী ইজ নট এ টেরোরিস্ট অর্গানাইজেশন। টেরোরিস্ট অর্গানাইজেশন হলো ওই যে জেএমবি, হ্যাঁ, অথবা ওই যে কী বলে, কি একটা এইচ দিয়ে নাম, মানে জামাতে ইসলামকে আমরা কট্টরপন্থী বলে, হ্যাঁ, কট্টরপন্থী, ফান্ডামেন্টাল বলতে পারি, কট্টরপন্থী। আর যে আরেকটা আছে না, এই যে জেএমবির সঙ্গে এখন একটা নতুন এসছে, কি নামটা মনে আসছে না, হিফাজতে। কিন্তু বাংলাদেশে কিন্তু একটা জিনিসও বলে এটা, যে ওখানে যদি ভারত বিরোধিতা 100-র মধ্যে 10% মানুষের আস্ফালনটা বেশি, বাকি 70-80% মানুষ ভারত বিরোধিতা করে না, এসবও বলা হয়। এই রিভিউটা কে করেছে? এই ডাটাটা কোত্থেকে পেয়েছে ওরা? যারা বলে তারা তোমাকে আমাকে বলে, হ্যাঁ, যে আরে না, এই কিন্তু এই ডাটাটা পেয়েছে। আমি যদি বলি এটা 80%, হ্যাঁ, তাহলে এটা খণ্ডাবে কে? এইসব যে বলে না 70%, 10% মাত্র, এইভাবে তো বলা যায় না। কিন্তু পরিস্থিতিটা এমন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট চরম অবস্থায় আছে, হ্যাঁ। আর এইসব উৎপটাং কিছু লোক ফেসবুকে দিয়ে এটাকে আরও ইসে করছে। হ্যাঁ, ফেক সংবাদটা এইভাবে এই যে কি আছে না, আরডিটিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, সব আছে, এইগুলি মানে এটাও কিন্তু বলা হচ্ছে যে ওখানে যা ঘটছে না, এগুলি আরো বেশি করে পুরনো ছবি টবি দিয়ে সেগুলি প্রচার করা হচ্ছে। এগুলিকে অত বেশি এসে পাত্তা দেওয়ার মানে আমি তো দেই না, এগুলি গুরুত্ব দিয়ে আলোচনার বিষয় নেই বাংলাদেশের। এগুলো আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি, যে সে ধরুন এই ত্রিপুরা রাজ্যেই আমরা দেখেছি, এই যখন একটা মানে যুদ্ধকালীন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেইখানে এই যে ফেক নিউজ বলছেন বা সামাজিক মাধ্যমের যে প্রচারিত আমরা নিউজগুলি যেটা দেখি, বেশি আমাদের আকৃষ্ট করে যেগুলো, সেখানে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষে, এমনকি আমাদের এই রাজ্যেও, এটা কি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই করছে? এই যে হঠাৎ করে দেশের বিরোধিতা টাইপের বক্তব্য ছড়িয়ে দিচ্ছে অল্প বয়স্ক, যারা কোনো যুদ্ধের সঙ্গে বা কোনো অভিজ্ঞতাই নেই, যারা 71-এ যুদ্ধও জানে না, কিছুই জানে না, সেখান থেকে আপনি কি বলবেন যে এইভাবে যে ভারত বিরোধিতার বিষয়টা বা পাকিস্তান জিন্দাবাদ বলে, কি এটা কি সেই প্রচারে আসার জন্য? এগুলি বেশিরভাগ হয়েছে কি, এগুলি মাদ্রাসা এডুকেটেড উচ্চিংড়ে কতগুলো, হ্যাঁ, এগুলো একটা খুব বেশি শিক্ষিত পড়াশোনা করা এ ধরনের লোক না। এগুলি মানে কিছুটা ওই বাংলাদেশের ওই যে আছে না, এই যে ফেসবুক, বাংলাদেশের ফেসবুকের ইনফ্লুয়েন্স কিছুটা কাজ করে এদের মধ্যে, কাজ করেছে এদের মধ্যে। এদের বেশিরভাগই দেখবে বর্ডার এরিয়ার লোক, হ্যাঁ, এবং বেশিরভাগ ইয়াং জেনারেশন, যেগুলো ওই আর পড়াশোনা কম থাকায়, বুঝবুদ্ধি কম থাকায়, ওইভাবে গার্জিয়ান না থাকায়, লোকাল লেভেলে তাদের উপরে ইসে না থাকায়, ওই ধরনের আলোচনার মধ্যে না থাকায় তারা বুঝতেই পারছে না যে আমি কি লিখছি বা আমি কি বলছি। এমনি তো আমি মুসলমান পাকিস্তানি মুসলিমের সঙ্গে আমার তো একটা আত্মীয়, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ আন্ডারস্টুড, ইন এ সেন্স দ্যাট ইজ আন্ডারস্টুড। কিন্তু আমি লিখলে পরে এটা কি হবে, এটা যে দেশদ্রোহিতা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেডিশন হয়ে যাচ্ছে, এটা বোঝার মতো ক্ষমতা ওদের কতটুকু আছে আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা বুঝলে ওরা এরকম লিখতো না। ঠিক ঠিক, একদম ঠিক কথা। তাহলে আমরা বর্তমান সময়ে এই যে যেই যুদ্ধ বা সংঘর্ষ যেটাই চলছে, তা আমরা কোন ভাবনায় থাকবো? যে আমরা জন্মগ্রহণ করার পর থেকে কিন্তু আমাদের মনের মধ্যে যে একটা যুদ্ধকালীন তৎপরতা মানে সৃষ্টি হয়ে গেছিল, পাকিস্তান বলুন বা দেশ বিভক্তের ফলে যেই ধারণাটা চলে এসেছিল, তো এবার আমরা ভেবেছিলাম যে সেটার একটা বদলা, এরকমই একটা দেখা গেছে, বদলা নেওয়া হবে। তো এখন আমরা যে আগামী দিনে যে পাকিস্তান বা আতঙ্কবাদীরা যে আবার কোনো অ্যাটাক করবে না, সেই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। তাহলে এই মুহূর্তে ভারতবাসী হিসাবে ভারত সরকারের সঠিক অবস্থানটুকু নিয়ে আমরা কি ধারণা করতে পারি? এত বড় চিন্তা করার ক্ষমতা তো আমার নেই, তবু আমি আমি যতটুকু বুঝি
যে যুদ্ধই শেষ কথা না, যুদ্ধ বিরতি হলেও শেষ কথা না, তারপরে আরও অনেক কিছু চলতে থাকে, আরও অনেক ধরনের ডিপ্লোমেসি চলবে, আরও অনেক ধরনের কাজ চলবে। হ্যাঁ, এই যেমন বালুচিস্তান আজ হোক কাল হোক আলাদা হয়ে যাবে, একদম শিওর। হ্যাঁ, কারণ ওরা যে সেটা পেয়েছে, ওরা বুঝতে পেরেছে পাকিস্তান এত যতটুকু দেখায়, ভয় টয় দেখায়, ততটুকু নয়, কিছু নয়। হ্যাঁ, এবার বালুচরা বেশি হবে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে পাকিস্তানের একটা জিনিস না, পাকিস্তানের স্ট্র্যাটেজিক ডেপথটা নেই। হ্যাঁ, স্ট্র্যাটেজিক ডেপথ হলো সেটা, পাকিস্তান যদি আমি ধরলাম, পাকিস্তান একটা নিউক্লিয়ার বোম মেরে দিল অমৃতসরে, পুরো লাহোর উড়ে যাবে, তাই না? তাই কোথাও যদি আমাদের কোনো বর্ডার স্টেটে যদি করে, স্টেটে যদি কোনো নিউক্লিয়ার বোম ফাটায়, তাহলে পাকিস্তান নিজেই অর্ধেক ধ্বংস হয়ে যাবে, রেডিও অ্যাক্টিভিটিতে ধ্বংস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সেটার এফেক্ট তো হবে। আচ্ছা, আমি যদি, ওরা যাবে কোথায়? একদম চিকন একটা দেশ, তাই না? তার ডেপথটা নেই। আমার ইন্ডিয়াতে কি আছে? আমাদের তো বিশাল দেশ। আমার যদি কাশ্মীর চলে যায়, রাজস্থান চলে যায়, হরিয়ানা চলে যায়, পাঞ্জাব চলে যায়, তারপরেও আমার ইউপি রয়ে গেছে, ইউপি চলে গেল, মধ্যপ্রদেশ আছে, তারপরে বিহার আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, নর্থ ইস্ট ইন্ডিয়া আছে, এন্টায়ার সাউথ ইন্ডিয়া রয়ে গেছে। এই যে স্ট্র্যাটেজিক ডেপথ, আর এখানে সব আমাদের মিলিটারি কমান্ড রয়ে গেছে। আমার যুদ্ধ সামগ্রী পাকিস্তান বর্ডারে যেমন আছে, আমার তেজপুরেও আছে, আমার আসামেও আছে, বিভিন্ন জায়গাতে সাউথেও আছে, তাই না? বিভিন্ন যে কমান্ড আছে, মিলিটারি কমান্ড আছে আমাদের, তো এখানে আমাদের স্ট্র্যাটেজিক ডেপথ অনেক বেশি, ফলে এমনিতেই পারবে না পাকিস্তান। কোনো কিছু হলো, নিউক্লিয়ার ওয়ার হলো, মানে পাকিস্তান অবলিটারেটেড হয়ে যাবে, ইন্ডিয়া কিছু গেলেও থেকে যাবে। আর এখন এই যুদ্ধের পর যে যুদ্ধ, হ্যাঁ, গোলাগুলি হয়তো বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু পরবর্তী যে রাজনৈতিক যে ব্যাপারগুলো চলবে বা মিলিটারি পলিটিকো যে অ্যাক্টিভিটিসগুলো চলবে, এটা লক্ষণীয় বিষয়। দেয়ার ইজ এভরি পসিবিলিটি পাকিস্তান উইল উইটনেস এ মিলিটারি কু। এই যে ফেলিউর, এই ফেলিউরটাকে না পাকিস্তান আর্মির যে অন্যান্য জেনারেল আছে বা কোনো জেনারেল এটা সহজভাবে নেবেন না, দোষারোপ চলবে তাদের মধ্যে। কেউ বলবে পলিটিক্যাল এক্সিকিউটিভদের শাহবাজ শরীফের দোষ, কেউ বলবে না ওই যে মোল্লা জেনারেল তাদের এর মধ্যে আরেকটা কু হয়েও যেতে পারে। মানে আই হ্যাভ এভরি ফিলিং দ্যাট একটা মিলিটারি কু হয়তো পাকিস্তানের সম্ভাবনা এটা থেকেই যায়। এছাড়া তো অন্যান্য জিনিস আছে, আরও অনেকেই পাকিস্তানের ভেতরেও যারা ডিসকন্ট্রোল গ্রুপ আছে, যে ইমরান খান একটা কিছু একটা ভূমিকা নেবেন, জেলে থাকলেও নেবেন। তো এইসব তো চলবে না, এখন পাকিস্তান নিজেই নিজেকে এখন সামলাতে। আমার এখানে সমস্যাটা এই মুহূর্তে যে না, এই যে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে ফেলেছে, কেন ডোনাল্ড ট্রাম্প কেন বড় ভাই হয়ে যাবে, এইসব ব্যাপার, কেন যুদ্ধবিরতি, কেন পক নিয়ে এলাম না, কেন যুদ্ধবিরতি করে দিলাম হঠাৎ করে তছন, এটা একটা সেন্টিমেন্ট। আর তাদের সেন্টিমেন্ট আমরা কেন হারলাম? ঠিক ঠিক, একদম ঠিক, সঠিক যুক্তি। আপনার মূল্যবান যে তথ্যগুলি তুলে ধরলেন, এতে আমরা অনেকটাই আশ্বস্ত হলাম যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কিভাবে চিন্তা করব, আমরা সাধারণ মানুষ যারা রয়েছি আমরা কিভাবে চিন্তা করব বিষয়টি নিয়ে। আমরা কি আগের মতোই যেরকমভাবে আতঙ্কবাদীরা এই দেশে এসে যে সময়টুকু সময়ের মধ্যে এসে যে ধরনের হামলা চালাতো, সেভাবে কি আর আবার সম্মুখীন হব? আমরা এইভাবে সম্মুখীন না হয়ে যে বর্তমানে যে আমরা এই কনসাসনেসটা যে চলে এলাম সবাই মিলে, সেই কনসাসনেসটা কিন্তু আমাদের আরও বেশি সচেতন হতে সহায়তা করবে। কারণ আগামী দিনে দেশ আমার, এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু এই ভাবনায় একজোট হয়ে গিয়েছিল। ভারত কখনো কিন্তু আক্রমণ করে না, কিন্তু দৃঢ় সংকল্পতায় কিন্তু তার প্রতিবাদ করতে জানে। আমরা শান্তি চাই, কিন্তু মাথা কিন্তু নত করি না। আমরা সহ্য করি, আমরা কিন্তু ভুলে যাই না। এইভাবে আমরা বড় হয়েছি, এইভাবে ভারতবাসী হয়ে আমাদের দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা, আমাদের যাবতীয় কর্তব্যবোধে আমরা প্রত্যেকটা মানুষ থাকব। সরকারের মতো কাজ করবে, আমরাও দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে আমরা
আমাদের দেশের নানা বিপদে যে সময় যে বিপদ আসবে সেই বিষয়ে এইভাবেই কিন্তু একজোট হব। এই যুদ্ধকালীন তৎপরতা বা সংঘর্ষ বিরতি যাই কিছু বলুন না কেন, আমরা কিন্তু একজোটে ছিলাম, শাসক বিরোধী সবাই মিলে। আমরা এইভাবে একজোট হলে আগামী দিনে কোনো সময়ই কেউ কোনো ধরনের হামলা বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে হাজারবার চিন্তা করবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এইভাবে আমাদের দেশের সঙ্গে থাকি। আপনি অসংখ্য ধন্যবাদ দিতেও আমার বারবার আমি এটা বলছি, কেননা এই বিষয়টুকু নিয়ে কথা বলতে বা এই বিষয়টুকু তুলে ধরতেও আমাদের আপনার মতো একজন সংবাদ ব্যক্তিত্বকে দরকার ছিল। আমরা আশা করি আমরা সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরতে পেরেছি, আর এইভাবে বহুমূল্য সময় দিয়েছেন, আবারও আপনাকে ধন্যবাদ। একেবি টিভি টক শোতে আমরা এইভাবে নানা বিষয় নিয়ে, বিভিন্ন চর্চিত বিষয় নিয়ে কথা বলবো, আপনারা সঙ্গে থাকবেন। আজকে এই শো শেষ করার আগে নমস্কার বলবো না, বলবো জয় হিন্দ।